করে নৃশংস হত্যা ডাক্তারি পড়ুয়াকে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে হত্যাকাণ্ড। সেই সেমিনার হলে ছবিটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এই সেই সেমিনার হল যেখানে চলে এই নারকীয় অত্যাচার, নৃশংস ঘটনা ঘটে এই সেই সেমিনার হলে, চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে হত্যাকাণ্ড। আরজি করে নৃশংস হত্যা ডাক্তারি পড়ুয়াকে। এবং দেখুন, এই সেই সেমিনার হল যেখানে খুন করা হয় সেই ডাক্তারি পড়ুয়াকে, ধর্ষণ করা হয় সেই ডাক্তারি পড়ুয়াকে, যে নারকীয় অত্যাচার চলে সেই সেমিনার হলের ছবি নিউজ 18 বাংলায়। আরজি করে নৃশংস হত্যা ডাক্তারি পড়ুয়াকে। এবং এই সেই সেমিনার হল, যে সেমিনার হলে নৃশংস হত্যা করা হয়, নারকীয় অত্যাচার চলে সেই ডাক্তারি পড়ুয়ার সঙ্গে। এবং এখানেই কিন্তু এই সেমিনার হলেই খুন করা হয়, ধর্ষণ করা হয়, নারকীয় অত্যাচার চলে। চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল, যে সেমিনার হলে চলে এই হত্যাকাণ্ড। আর দফায় দফায় পুলিশের তরফ থেকে জেরা চলছে। জেরায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। প্রথমে ডাক্তারি পড়ুয়াকে মারধর, শ্বাসরোধ, তারপরে শ্বাসরোধের পর খুন ডাক্তারি পড়ুয়াকে। শুধু এখানেই শেষ নয়, খুনের পর পড়ুয়াকে ধর্ষণ বলে দাবি পুলিশের। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, এই যে নারকীয় অত্যাচার, মানসিক বিকৃতি কোন পর্যায়ে গেলে এরকম সম্ভব? একবার এই যে খুনের ঘটনা, সেই ঘটনা কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে। তার কারণ সঞ্জয় রায়, যা কথা বলা হচ্ছে অভিযুক্ত, তিনি কিন্তু প্রথমে ডাক্তারি যে পড়ুয়া তাকে নৃশংসভাবে প্রথমে মারধর করা হয়। মারধর করার পরবর্তী ক্ষেত্রে তাকে খুন করা হয় এবং খুন করার পরবর্তী ক্ষেত্রেই তাকে ধর্ষণ করা হচ্ছে। এরকমই কিন্তু চাঞ্চল্যকর এই তথ্য ইতিমধ্যেই পুলিশের কাছে পৌঁছেছে। তার কারণ ধৃত যে সঞ্জয় রায়, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদেই এই চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে এসছে। যে সেমিনার হলের কথা বলা হচ্ছে, সেই সেমিনার হলে কিন্তু প্রথমেই যে ডাক্তারি পড়ুয়া যে ছাত্রী, তাকে প্রথমে মারধর করা হয়। মারধরের পরবর্তী ক্ষেত্রে তাকে খুন করা হয় শ্বাসরোধ করে, এবং তার পরবর্তী ক্ষেত্রেই ধর্ষণ করা হয়। এই তথ্য যখন নিজেদের হেফাজতে নেওয়ার পরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ, এই জিজ্ঞাসাবাদে কিন্তু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই পুলিশের কাছে। সেই কারণে আরও নিশ্চিত হওয়ার কারণে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সঞ্জয় রায় যে অভিযুক্ত, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি বিষয় ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। এবং যেদিন এই সেমিনার হলের মধ্যেই ঘটনা ঘটেছিল, সেদিন আদতে কি ঘটনা ঘটেছিল, প্রথমে যেটা পুলিশের অনুমান, বেশ কিছু তথ্য অনুযায়ী ফরেনসিক আধিকারিক তারা কিন্তু প্রত্যেকে নমুনা সংগ্রহ করে, এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন সিসিটিভি ফুটেজে কিন্তু একেবারে সেমিনার হলের বাইরে থেকে বেরিয়ে যাচ্ছে অভিযুক্ত সঞ্জয় রায়, এবং তারপরেই কিন্তু তাকে চিহ্নিত করা হয় এবং গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করার পরে যখন হেফাজতে নেওয়া হয়, এবং সেই হেফাজতে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদে কিন্তু এই তথ্য উঠে এসেছে। সঞ্জয় রায়কে যখন জিজ্ঞাসাবাদ করা অভিযুক্ত, এবং তিনি কিন্তু স্পষ্ট, প্রথমে তাকে মারধর করা হয়, তরুণীকে মারধর করার পরবর্তী ক্ষেত্রে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। তারপরেই সেখানে কিন্তু একেবারে শ্বাসরোধ করে খুন করার পরে ধর্ষণ করা হয়েছে। এই চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে জিজ্ঞাসাবাদে কিন্তু উঠে এসেছে পুলিশের পক্ষ থেকে। একেবারে আমরা কথা বলেছিলাম মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্রের সঙ্গে, যে তাহলে কি ইনি নেক্রোফিলিয়ায় আক্রান্ত? মানসিক বিকৃতিটা কোন পর্যায়ে শোনাবো আপনাদের। এদের যে ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ড থাকে, এদের ব্রেনের ওয়ারিংটাও ডিফারেন্ট। এই ক্রাইম করেই এদের শরীর, মন, প্রাণ, আত্মা সবকিছু একটা সন্তুষ্টি পায়। এটার একটা ইংলিশ টার্ম আছে, সেটাকে বলে নেক্রোফিলিয়া, যেখানে কিছু লোক তারা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন পায় ডেড বডিকে রেপ করে। যারা সোশ্যালি খুব একটা অ্যাক্টিভ নয়, কিংবা সামনাসামনি কাউকে প্রপোজ করতে পারে না, এবং ফিজিক্যালি অনেকটাই উইক, তারা কিন্তু তাদের রেপ করবার একটা মাত্র উপায় থাকে, যখন যে রেপ হচ্ছে সে কোনো প্রতিবাদ জানাতে পারে না। ইটস আ ভেরি ভেরি রেয়ার ডিসঅর্ডার, দ্যাট ইজ হোয়াট হ্যাজ বিন ডিসপ্লেড ওভার হিয়ার। এইরকম ধরনের জঘন্য ক্রাইম যারা করে, তাদের ইউরোপে একটা টার্ম আছে, সেটাকে বলে ডেঞ্জারাসলি সিভিয়ার পার্সোনালিটি ডিসঅর্ডার। যে মানুষটা ডেঞ্জারাসলি সিভিয়ার পার্সোনালিটি ডিসঅর্ডার, যে মানুষটা আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ সাবস্টেন্সেস, এবং যে মানুষটার ওই এরিয়ার মধ্যে একটা পলিটিক্যাল বলুন, সোশ্যাল বলুন, ফাইন্যান্সিয়াল বলুন, পাওয়ার আছে, সেই মানুষটা এই তিনটে, এটা খুব কম্বাস্টিবল একখানা অ্যাফিলিয়েশন, এবং সেখান থেকেই এই ঘটনাটা উনি ঘটাতে পেরেছেন। কীর্তিমান সঞ্জয় রায়, ডাক্তারি পড়ুয়া খুন ধর্ষণে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়। অপরাধের পর তথ্য প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছে এই কীর্তিমান। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আর কি কি তথ্য সামনে আসছে?
তখন পুলিশের পক্ষ থেকে যখন প্রথমে তদন্ত শুরু করা হয় সেই সময় কিন্তু একেবারে তদন্তের যে ব্রেক থ্রু অর্থাৎ বলা চলে যে ব্লুটুথ কিন্তু যে কানেকশন ছিল তার গলায় ব্লুটুথ ঝোলানো ছিল, পরবর্তী ক্ষেত্রে যখন বেরিয়ে যাচ্ছিল সেমিনার হল থেকে সে সময় কিন্তু গলায় সেই ব্লুটুথ ছিল না। আর এখানেই কিন্তু পুলিশের কাছে যে তথ্য উঠে আসে পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে একেবারে এই অভিযুক্ত অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার যিনি আদতে ছিলেন সঞ্জয় রায়, তিনি কিন্তু একেবারে খুন করার পরবর্তী ক্ষেত্রে তথ্য লোপাট করার জন্য যে জামাকাপড় পরেছিল প্রত্যেকটি জামাকাপড় কিন্তু রক্ত ধুয়ে ফেলে। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় তার পায়ে যে জুতো ছিল সেই জুতোর তলায় যে রক্তের ছাপ ছিল প্রত্যেকটি জুতোর তলায় কিন্তু রক্তের ছাপও ধুয়ে ফেলা, অর্থাৎ প্রমাণ যে তথ্য লোপাট করার এই গোটা যে পরিকল্পনা অনুযায়ী কিন্তু তিনি করেছিলেন। এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় হেফাজতে পাওয়ার পরে, এবং সেই জিজ্ঞাসাবাদে হেফাজতে কিন্তু পাওয়ার পর জিজ্ঞাসাবাদে এই একাধিক তথ্য কিন্তু তিনি স্বীকার করছে বলে এমনটাই কিন্তু পুলিশের দাবি। যেহেতু যখন অভিযুক্তকে প্রথম গ্রেপ্তার করা হয় তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই উঠে আসে এবং সরাসরি তিনি কিন্তু স্বীকার করে যে এই যে খুনের ঘটনার পরবর্তী ক্ষেত্রে তিনি যখন বেরিয়ে যান সেমিনার হল থেকে, তারপরে সেই একেবারে যে জামা কাপড় তিনি পরেছিলেন প্রত্যেকটিকে জামা টি শার্ট অন্যদিকে প্যান্ট প্রত্যেকটি কিন্তু রক্তের ছাপ ছিল। সেখানে কিন্তু তথ্য প্রমাণ লোপাট করার জন্যই সেই রক্তের ছাপ অনুযায়ী জামা প্যান্ট কিন্তু ধুয়ে ফেলা হয়। তার পরবর্তী ক্ষেত্রে যে জুতো ব্যবহার তিনি করেছিলেন সেদিনকে জুতোর তলায় যেহেতু রক্তের ছাপ ছিল সেগুলো ধুয়ে ফেলা হয়, অর্থাৎ পরিকল্পিতভাবে যে কোথাও থেকে তিনি কিন্তু একেবারে এই রক্তের ছাপ থেকে শুরু করে যে জামা টি শার্ট পরেছিল প্রত্যেকটি কিন্তু ধরা না পড়ে সেই কারণেই কিন্তু তিনি তথ্য প্রমাণ লোপাট করেছিলেন। এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে পুলিশি জেরায় উঠে এসছে। একেবারে অনুপ, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে এই ধৃত। ঘটনায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার, মেডিকেল পড়ুয়া খুনে জড়িত কি আরো রয়েছে এই প্রশ্নটা তো সামনে উঠছে, কারণ ধৃত সঞ্জয় রায় ছাড়া আরো কেউ জড়িত ডিএনএ টেস্টের পরিকল্পনা তদন্তকারীদের। ঘটনাস্থল থেকে পাওয়া দলদলা চুল সংগ্রহ, ফরেন্সিকের নির্যাতিতার নখ থেকেও নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং এই প্রশ্নটাই বারবার সামনে উঠে আসছে যে এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে জানার চেষ্টা করব। অনুপ, শুধুমাত্র কি একার পক্ষে এই নারকীয় অত্যাচার চালানো সম্ভব? আরো কেউ কি জড়িত রয়েছে? ঠিক কোন যোগসাযোগ সূত্রে পুলিশ এই দাবি করছে? এই তথ্য প্রমাণ কিন্তু ইতিমধ্যে জোগাড়ের জন্য একেবারে মরিয়া কলকাতা পুলিশ, তারা কিন্তু উচ্চপদস্থ আধিকারিক, তারা কিন্তু এই তদন্ত করছে। তার কারণ যেহেতু এই যে খুনের ঘটনা, যে মেডিকেল পড়ুয়া তার যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় সেদিনকে একেবারে এই সঞ্জয় রায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তিনি কি একাই ছিলেন সেমিনার হলে? গোটা ঘটনা ঘটে না আগে থেকেই তার কোনো সঙ্গী সেখানে ছিল? এই সমস্ত তথ্য পাওয়ার জন্যই কিন্তু দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু পুলিশের কাছে এখনো পর্যন্ত পুরো বিষয়টি অধরা এবং পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে সঞ্জয় ছাড়াও সঞ্জয় কোনো সঙ্গী এই ঘটনার সঙ্গে গোটা পরিকল্পনা আগে থেকে সেমিনার হলে ছিল কিনা। কারণ এই যে ঘটনার কথা বলা হচ্ছে পুলিশের কাছে এখনো ধোঁয়াশা, তার কারণ সেই হিসাবে যে একেবারে সেমিনার হলের ভিতর থেকে যে চুলের একাংশ পাওয়া গিয়েছে তার পাশাপাশি নখের আঁচড়, অর্থাৎ নির্যাতিতার শরীরে যে নখের আঁচড় ছিল, অন্যদিকে যে রক্তের নমুনা অনুযায়ী বেশ কিছু নমুনা কিন্তু তারা সংগ্রহ করেছিল এবং সেখান থেকেই কিন্তু একেবারে ডিএনএ টেস্ট করানোর কিন্তু পরিকল্পনা ইতিমধ্যেই করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তার কারণ অভিযুক্ত একা ছিল আদতে এই সঞ্জয় রায়, নাকি অন্য আরো কেউ তার সঙ্গী আগে থেকেই এই ঘরের মধ্যে ছিল? ইতিমধ্যেই গোটা বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং এই যে ঘটনা, সেই ঘটনায় আদতে কি ঘটনা সেদিন ঘটেছিল এবং আগে থেকে সঞ্জয় কোনো তার সঙ্গীকে নিয়ে এসেছিল কিনা এই বিষয় পুলিশ কিন্তু নিশ্চিত হওয়ার জন্যই এই ডিএনএ করার পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং সেই কারণে যে সমস্ত ফরেন্সিক নমুনা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে সেগুলো নমুনা হিসাবে ডিএনএ টেস্টে পাঠানোর পরিকল্পনা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। অন্যদিকে তার শরীরে যে সমস্ত নখে আঁচড় পাওয়া গেছে নিজের শরীরে, সেখান থেকেও কিন্তু ফরেন্সিক আধিকারিক নমুনা সংগ্রহ করেছে এবং সেখান থেকে পুলিশের পক্ষ থেকে চরম আক্রোশের ইঙ্গিত পাওয়া গেছে। নেপথ্যে পরিচিত কেউ রয়েছেন কিনা এই বিষয়ে জানতে ডিএনএ টেস্টের পরিকল্পনা তদন্তকারীদের। রাজ্যব্যাপী দফায় দফায় প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে। আরজি করে সেখানে জরুরি বিভাগেও কাজ বন্ধের সিদ্ধান্ত। আরজি করে কর্মবিরতি চলবে, কাজ বন্ধের সিদ্ধান্ত জরুরি বিভাগেও। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে। সিসি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি আন্দোলনকারীদের। কর্মবিরতি চলবে, কাজ বন্ধের সিদ্ধান্ত জরুরি বিভাগেও। এই যে পরিস্থিতি, দফায় দফায় আন্দোলন, দফায় দফায় প্রতিবাদ, কর্মবিরতি চলবে, সিসি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি, আরো একাধিক দাবি করেছেন আন্দোলনকারীরা। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, এবার তো ডেডলাইনও বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।
একদম ডেডলাইন বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা প্রিয়াঙ্কা, এবং সেখান থেকেই বলা যেতে পারে গতকাল যে আন্দোলনের পালস ছিল আজকে দেখা যাচ্ছে সেই আন্দোলনের পালস। তাতে বলা হচ্ছে যে অবিলম্বে প্রিন্সিপাল এবং চেস্ট মেডিসিনের যে এই হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাদের পদত্যাগ করতে হবে। সিসিটিভি অর্থাৎ ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ তাদেরকে দেখাতে হবে, কারণ তারা বলছেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাতে তারা সন্তুষ্ট নন। বিচার বিভাগে তদন্ত করতে হবে, নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। যে চিকিৎসক ছাত্রীর মৃত্যু হয়েছে তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, এবং একই সঙ্গে রাজ্য তথা দেশের সিভিল সোসাইটি অর্থাৎ নাগরিক সমাজ এবং সমস্ত চিকিৎসার বিজ্ঞানের ছাত্রছাত্রী চিকিৎসকদেরকে তাদের আন্দোলনের পাশে দাঁড়াতে তারা বলছেন, এবং তারা বলছেন তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। এবং এই কর্মবিরতি শুধুমাত্র ইনডোর আউটডোরে নয়, জরুরি বিভাগ অর্থাৎ এমার্জেন্সিতেও জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি শুরু করে দিলেন। ফলে বলাই যেতে পারে আর.জি. কর হাসপাতালের পরিষেবা অনেকটা হলেও ব্যাহত হয়েছে। এবং প্রিয়াঙ্কা, এক্ষেত্রে বলা উচিত যে চিকিৎসক ছাত্রছাত্রীরা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তারা সুস্পষ্টভাবে বলছেন যে তারা খুশি নন তদন্তে। প্রতিদিন স্পেশাল ইনভেস্টিগেশন টিম, বিশেষ তদন্তকারী দল বা সিটের রিপোর্ট তাদেরকে জানাতে হবে, তদন্তের কি অগ্রগতি হচ্ছে সেটা তাদেরকে জানাতে হবে। এবং সেই দাবিতেই তারা নো সেফটি নো ডিউটি, নিরাপত্তা নেই, ডিউটিও নেই। এবং যে একেবারেই অভিজিৎ, নো সেফটি নো ডিউটি, তদন্ত কোন পথে এগোচ্ছে প্রতিদিনের অগ্রগতি জানানোর দাবি করছেন এবং ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে 12 ঘন্টা। কি বলছেন আন্দোলনকারীরা শোনাবো আপনাদের। আমরা ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি যেটা চাইছিলাম সেটা আমরা চাইছি। দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উইথ প্রপার এভিডেন্স, এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি। এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে রিলিভেন্ট এভিডেন্স, যেটা সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে সেটা পাবলিশ করা, এবং প্রপার পোস্টমর্টম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রোটেস্টিং রেসিডেন্ট ডক্টর। এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে উইদিন 12 আওয়ারের মধ্যে। আমি হায়ার অথরিটির মধ্যে প্রিন্সিপাল, এমএসপি, চেস্ট মেডিসিনের এইচওডি এবং ওই দিন যে অন ডিউটি এসিপি অফ দ্য আর.জি. কর ছিল যারা ভিকটিম তাদেরকে সম্পূর্ণ যথাযোগ্য যা প্রয়োজন তার কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা দাবি রাখছি। এসআইটির আন্ডারে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ডে টু ডে প্রোগ্রেস কি আমরা চাইছি ডে টু ডে প্রোগ্রেস উইথ রিটেন স্টেটমেন্ট পাবলিশ করা হোক। যদি কোনো ইয়ে থাকে তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে শেয়ার করা হোক। हम लोग अपना सारा काम पहले इमरजेंसी तक चल रहा था, अब इमरजेंसी भी नहीं चलेगा, कोई भी कुछ भी काम नहीं करेगा, कोई भी मेडिकल डॉक्टर, कोई भी जो भी इससे रिलेटेड है फेटर्निटी, कोई भी कुछ भी काम नहीं करेगा, एकदम बंद, इमरजेंसी भी बंद। আন্দোলনকারীরা এবার সময়সীমা বেঁধে দিয়েছেন, 12 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছেন এবং তদন্তের গতি প্রকৃতি কোন পথে এগোচ্ছে সেটাও জানার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। আর এসবের মধ্যেই, এই পরিস্থিতির মধ্যেই সরানো হলো আর.জি. কর হাসপাতালের সুপারকে। এহেন পরিস্থিতিতে সরানো হলো আর.জি. কর হাসপাতালের সুপারকে। এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠকে সরানো হলো আর.জি. কর কাণ্ডের জের যেখানে সরানো হলো সুপারকে। আর.জি. করে ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণ সরানো হলো আর.জি. কর হাসপাতালের সুপারকে। নয়া সুপারকে এলেন, কে দায়িত্ব এলেন জানাবে অভিজিৎ। প্রিয়াঙ্কা, নতুন এমএসভিপি বা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপাল অর্থাৎ সুপার হলেন ডক্টর বুলবুল মুখোপাধ্যায়, যিনি এই আর.জি. কর হাসপাতালেরই ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার অর্থাৎ ছাত্রছাত্রীদের দৈনন্দিন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবেন যিনি, সেই ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার ডক্টর বুলবুল মুখোপাধ্যায়কে নতুন সুপার করা হলো। এবং এই প্রসঙ্গত এই বুলবুল মুখোপাধ্যায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির চেয়ারপারসন এই ডক্টর বুলবুল মুখোপাধ্যায়। অর্থাৎ আর.জি. কর হাসপাতাল এই চিকিৎসক ছাত্রীর মৃত্যুর ঘটনায় 11 সদস্যের যে তদন্ত কমিটি গঠন করেছে সেই তদন্ত কমিটির চেয়ারপারসনের এই ডক্টর বুলবুল মুখোপাধ্যায়, এবং যিনি সুপার ছিলেন সেই সঞ্জয় বশিষ্ঠ তাকে সরানো হয়েছে পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওলজি ডিপার্টমেন্টে তাকে বদলি করা হয়েছে। যদিও এখানকার আন্দোলনরত জুনিয়র ডাক্তার ছাত্রছাত্রীদের দাবি যে প্রিন্সিপাল তথা অধ্যক্ষ
ডক্টর সন্দীপ ঘোষ এবং চেস্ট মেডিসিন, যেখানে এই চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন এবং তারপরে আবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ, সেই সেখানকার চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকেও সরাতে হবে, এমনই তারা দাবি তুলেছে। প্রিয়াঙ্কা, বেশ, আরজি করেন নতুন মেডিকেল সুপার বুলবুল মুখোপাধ্যায় এবং বিক্ষোভকারীরা তারা সুবিচার পাওয়ার দাবি করছেন। সুবিচার হোক, আমাদের নিরাপত্তা নিশ্চিত হোক, এটাই আমাদের দাবি। এবং অথরিটি যেন এটা দেখেন যে আমরা প্রত্যেক স্টাফ, স্টুডেন্ট, ডক্টর প্রত্যেকে যেন নিরাপদ থাকে। আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন আমাদের সিকিউরিটির জন্য রেসপন্সিবল, এটা আমরা মনে করি। উনি যদি এই সিকিউরিটিটা না প্রোভাইড করতে পারেন তাহলে ওনাকে সেটার জন্য আমাদেরকে একটা রিটেন অ্যাপোলজি দিতে হবে, কারণ ওনার গাফিলতির জন্য এই ঘটনাটা আজকে ঘটেছে। এই ঘটনাটার পর কি হবে সেটা যেমন ইম্পর্টেন্ট, এই ঘটনাটা ঘটলো কেন সেটাও ততটাই ইম্পর্টেন্ট। নারকীয় অত্যাচার, দফায় দফায় বিক্ষোভ চলছে, দফায় দফায় প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে। আর এসবের মধ্যেই আরজি করে ছুটি বাতিল, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আরজি কর সেখানে ছুটি বাতিল। আমরা দেখছি যে একদিকে যেমন আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে, বিভিন্ন দাবি দেওয়া রয়েছে বিক্ষোভকারীদের, আর এসবের মধ্যেই আরজি করে ছুটি বাতিল করা হলো। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অভিজিতের থেকে একটু জানার চেষ্টা করি। অভিজিৎ, এই যে ছুটি বাতিল করা হলো, সেক্ষেত্রে বিক্ষোভকারীরা তাদের উপর কি প্রভাব পড়লো? বিক্ষোভকারীরা যে ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরজি কর হাসপাতালকে কর্তৃপক্ষের তরফ থেকে, তাকে তারা পাত্তা দিতে নারাজ। তাদের বক্তব্য যে হাসপাতাল কর্তৃপক্ষ যা খুশি নির্দেশ দিক তারা কাজে নামবেন না, তারা কর্মবিরতিতে অনড় রয়েছেন। তাদের বক্তব্য যে বর্বরচিত ঘটনা ঘটেছে, যে নারকীয় ঘটনা ঘটেছে, তাদেরই সহপাঠীকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয় এবং খুনের পরে আবার ধর্ষণ করা হয়, সেই ঘটনার প্রতিবাদে তারা কাজ বন্ধ শুধু করছেন না, তারা এই ঘটনার বিচার চাইছেন। তাদের বক্তব্য যে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ আজকে নির্দেশ দিয়েছেন যে এই হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং অচিকিৎসক যে কর্মীরা রয়েছেন প্রত্যেকের ছুটি বাতিল করা হয়েছে। এবং যাদের ক্ষেত্রে একমাত্র যারা আগে থেকে ছুটি নিয়ে রেখেছেন তাদের শুধু ছুটি বাতিল করা হচ্ছে না, নতুন করে কেউ ছুটি নিতে পারবেন না। কিন্তু যে সমস্ত এখানে চিকিৎসক, নার্স অর্থাৎ জুনিয়র ডাক্তার থেকে শুরু করে ইন্টার্নরা রয়েছেন, তারা বলছেন তারা কর্মবিরতিতে অনড়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ রোগী পরিষেবা স্বাভাবিক করার জন্য এবং যেহেতু ইনডোর এবং আউটডোর পরিষেবায় প্রভাব পড়েছে তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। উপরন্তু আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা বলছেন জরুরি বিভাগেও তারা কাজ করবেন না, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হয় ততক্ষণ পর্যন্ত তারা জরুরি বিভাগেও কাজ করবেন না। ফলে স্বভাবতই আজকে রবিবার ছুটির দিন হওয়ার ফলে প্রভাব অনেকাংশে কম পড়লেও আগামীকাল সপ্তাহের প্রথম দিন, ফলে আউটডোর, ইনডোর এবং এমার্জেন্সি সব জায়গাতেই প্রভাব পড়তে চলেছে। এখন দেখার বিষয় যে আগামী সময়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা কি পদক্ষেপ গ্রহণ করে, অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে। প্রিয়াঙ্কা, আরজি করে এসআইটি এর সদস্যরা, স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা পৌঁছেছেন তথ্য প্রমাণ সংগ্রহে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি এর সঙ্গে কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইংও রয়েছেন সঙ্গে। এবং সেই সেমিনার হল, যে সেমিনার হলে নারকীয় হত্যাকাণ্ড চলেছে, সেই সেমিনার হলেও কিন্তু তারা যাবেন। আরজি করে এসআইটি এর সদস্যরা, যেখানে কলকাতা পুলিশের টিমও রয়েছেন, এসআইটি এর সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং এবং সেমিনার হল, যে সেমিনার হলে এই নারকীয় অত্যাচার চলে, এই নারকীয় হত্যাকাণ্ড চলে। আরজি করে নৃশংস হত্যা, ডাক্তারি পড়ুয়াকে সেমিনার হলে খুন, সেমিনার হলে ধর্ষণ, সেই সেমিনার হলেও কিন্তু এসআইটির সদস্যরা, স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং। আর অন্যদিকে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, আরো 3.5 একর জমি পাচ্ছে আরজি কর। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে অ্যানেক্স বিল্ডিং তৈরির তোড়জোড়। বেলগাছিয়ায় ট্রাম ডিপো এলাকায় জমি জরিপ করা হচ্ছে। গতকাল জমি জরিপে তদারকিতে খোদ মেয়র
এক সপ্তাহের মধ্যে জরিপ শেষ করে টেন্ডারের আশ্বাস ফিরহাদ হাকিমের। অ্যানেক্স বিল্ডিং তৈরি করতেই জমি জরিপ করা হবে। এক সপ্তাহের মধ্যে, অর্থাৎ সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যেই জরিপ শেষ করতে হবে, টেন্ডারে আশ্বাস দিয়েছেন ফিরহাদ হাকিম। অ্যানেক্স বিল্ডিং সেখানে তৈরি করতেই এই জমি জরিপ করা হচ্ছে। অর্থাৎ এহেন পরিস্থিতিতে আমরা দেখছি যেখানে তোড়জোড় শুরু হয়েছে অ্যানেক্স বিল্ডিং আরজি কর, সেখানে আরো 3.5 একর জমি পাচ্ছে আরজি কর। এটা অলরেডি হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে আমাদের সার্ভে শেষ হবে, তারপরে ডিপিআর রেডি হবে, তারপর টেন্ডার হয়ে যতটা লাগবে। ওটা একটা হসপিটাল হবে আর হোস্টেলস হবে, ওখানে 3.5 একর নিতে বলেছে। পিডব্লিউডি নিশ্চয়ই করবে, এতগুলো ডিপার্টমেন্ট স্পেস কম, তাই এটা অ্যানেক্স বিল্ডিং করার ভাবনা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন একেবারে আরজিকর যে হাসপাতালের ঘটনা তার পরবর্তী ক্ষেত্রেই যে আরজিকর হাসপাতালের যেমন নতুন বিল্ডিং তৈরি হবে, তার পাশাপাশি একটি হোস্টেল তৈরি হবে এবং যে ট্রাম ডিপো অর্থাৎ বেলগাছিয়া যে ট্রাম ডিপো, সেই ট্রাম ডিপোতে কিন্তু একেবারে ইতিমধ্যে সার্ভের যে কাজ সেই কাজ কিন্তু শুরু করা হয়েছে এবং ডিপিআর হওয়ার পরবর্তী ক্ষেত্রেই টেন্ডার করা হবে এবং তারপরেই কাজ শুরু হবে, এমনটাই কিন্তু ববি হাকিম অর্থাৎ মেয়র তিনি স্পষ্ট জানিয়েছেন। এই যে ট্রাম ডিপো, এই ট্রাম ডিপোর এখানেই এই যে নতুন যে 3.5 একর যে জমি, সেই জমি চিহ্নিত করা হয়েছে এবং এখানেই আরজি হাসপাতালের নতুন বিল্ডিং অর্থাৎ তার পাশাপাশি হোস্টেল, অ্যানেক্স বিল্ডিং তৈরি করার এই কাজ ইতিমধ্যেই কিন্তু সেই কাজের সার্ভে চলছে। যে ছবিটা একবার দেখাবো, এই যে ট্রাম ডিপো, এই ট্রাম ডিপোর ঠিক এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে নতুন করে যে আরজিকরের হাসপাতালকে এই জমি দেওয়া হলো এবং সেখানে নতুন করে অ্যানেক্স বিল্ডিং তৈরি করা হবে, যেখানে হোস্টেল থেকে শুরু করে নতুন একটি হাসপাতাল তৈরি করা হবে। এখানেই চিহ্নিত করা সেই জমি সার্ভে করার কাজ কিন্তু ইতিমধ্যেই চালানো হচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত নিয়মকানুন অনুযায়ী টেন্ডার পাসের পরেই কিন্তু কাজ শুরু হবে। নতুন অ্যানেক্স বিল্ডিং তৈরির কাজ ইতিমধ্যেই খুব শীঘ্রই কিন্তু শুরু হবে, এমনটাই স্পষ্ট করা হচ্ছে। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।